এপিসোড 4 শুরু হয় আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। সিয়ং রিওকে জিজ্ঞাসা করে যে যদি সে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগের দিন সেখানে যেতে পারত তাহলে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করাটা কি তার ফাইনাল ডিসিশন হতো, যার উত্তরে রিও বলে সে ওই সময় ফিরে যেতেই চায় না। সে এটা বলার সাথে সাথে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তখন সিয়ং তাকে ধরে ফেলে, কিন্তু তখন রিও তার মুখের সামনে হাঁচি দেয়। এতে সিয়ং খুব রেগে যায়। তারপর তারা পুল থেকে বেরিয়ে আসে। সিয়ং সবসময় তার গাড়িতে এক্সট্রা একটা ড্রেস রাখতো, সে রিওকে সেই ড্রেসটা পরার জন্য দেয়, কিন্তু সিয়ং এর জামা তার থেকে অনেক বড় হয়। এটা দেখে সিয়ং রিওকে খ্যাপায় আর বলে তুমি কত ছোট। তখন রিও তাকে মারতে শুরু করে, কিন্তু সিয়ং এর সাথে রিও পেরে উঠতে পারে না। তখন রিও সিয়ং এর কাছে টাইম ক্যাপসুল চায়। সিয়ং বলে দিব, আগে মারধর বন্ধ করো। তারপর দুজন এক জায়গায় বসে টাইম ক্যাপসুলটা খোলে, কিন্তু তাতে কেবল দুটো চিঠিই ছিল। ময়মের চিঠিটা মিসিং ছিল। তারপর তারা দুজন তাদের চিঠি পড়তে শুরু করে। রিও যখন তার চিঠিটা পড়ছিল তখন সে অনেক এম্বারেস ফিল করে, কিন্তু সিয়ং তার নিজের চিঠিটা পড়ে শকড হয়ে যায়, কারণ সেই চিঠিতে সে রিওকে তার ফিলিংস এ কথা বলার কিছু লিখেছিল। তাই সে তাড়াতাড়ি চিঠিটা ভাঁজ করে ফেলে। রিও এখন সিয়ং এর চিঠিটা পড়তে চায়, কারণ সিয়ং রিওর চিঠিটা আগেই পড়ে ফেলেছিল। কিন্তু এখন সিয়ং তো কোনোভাবেই তার চিঠিটা রিওকে দেখাতে পারবে না, তাই সে তার চিঠি নিয়ে দৌড়াতে শুরু করে। তখন রিও তার পেছনে ছোটে, কিন্তু সিয়ং খুব দ্রুত পায়ে দৌড়ে রিওর কাছ থেকে পালিয়ে যায়। সে তার রুমে গিয়ে আবার তার চিঠিটা পড়া শুরু করে। চিঠিটা পড়ে আবারও সে শকড হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে 10 বছর আগে সে রিওকে পছন্দ করত, আর সে তাকে তার অনুভূতির কথাও বলতে চেয়েছিল। তাই সে চিঠিটা বিছানায় ছুঁড়ে ফেলে আর বলে আমি কি পাগল ছিলাম? হ্যাঁ, হয়তো তখন আমি টিনেজার ছিলাম, তাই আমার এমন অনুভূতি হয়েছিল। কিন্তু এখন সে এটা দেখে খুব লজ্জা পায়। সে আবার নিজেকে বোঝাতে শুরু করে হয়তো কিছু সময়ের জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি এসব লিখেছিলাম, কিন্তু এখন আর তেমন কোনো ফিলিংস নেই। তখনই সে ফিলিংস শেষ হয়ে গিয়েছিল। এটা বলে সে নিজেকে বোঝায় আর চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। এদিকে রিও তার চিঠিতে স্বপ্নের কোনো হিন্ট পায়নি, কারণ সে স্কুলে একটা সাধারণ স্টুডেন্ট ছিল। সবার মতো সেও ভবিষ্যৎ নিয়ে তেমন কিছু পরিকল্পনা করে রাখেনি যে ফিউচারে তার কি করা উচিত। পরের দিন সিয়ং এর মা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ তার ছুটি শেষ হয়ে গিয়েছে আর তাকে এখন একটা নতুন দেশে কাজ করতে যেতে হবে। সিয়ং এর বাবা বাড়ি তাড়াতাড়ি আসেন, কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না, কারণ সিয়ং আর তার বাবা বাড়িতে খুব কম খেত, তাই সিয়ং এর মা বাড়িতে কোনো রান্না করেননি। অন্যদিকে সিয়ং এর রিওর সাথে অফিসে যাওয়ার পথে দেখা হয়ে যায়, যেখানে রিও বলে যে সে বই পড়ে তার স্বপ্ন খুঁজে বের করতে চায়। তারপর সে তাকে অনেক ধরনের কথা বলতে শুরু করে, আমি কি করব আর কি হব ব্লা ব্লা। রিও তো যেতে যেতে অনেক বকবক করছিল, কিন্তু সিয়ং তার কথায় কোনো পাত্তা দেয় না। রিও বকবক করতে করতে এমনকি সিয়ং এর অফিস পর্যন্ত চলে আসে। এখন অফিসে সে যেহেতু চলে এসেছে তাই সে এক কাপ কফি খায় আর তারপর সিয়ং ওকে এখান থেকে যেতে বলে, কিন্তু রিওর কোনো কাজ ছিল না, তাই সে অজুহাত বানিয়ে এখানেই থাকার চেষ্টা করে। তখন মিয়ং আসে আর তাকে বলে যে তাদের গ্রিপ কোম্পানি থেকে মেল করা হয়েছে, তারা সিওলে তাদের অফিস তৈরি করতে যাচ্ছে আর তারা বিশেষভাবে আমাদের বেছে নিয়েছে তাদের বিল্ডিং ডিজাইন করার জন্য, আর তারা আমাদের সাথে এইচ আর্কিটেক্ট ফার্মকেও বেছে নিয়েছে। তাদের প্রপোজাল অনেক ভালো, তারা আমাদেরকে প্রজেক্ট দেবে। এখন রিওর মুখ একটু স্যাড হয়ে যায় গ্রিপ কোম্পানির নাম শুনে। সিয়ং মিয়ং এর সব কথা শুনে বলে যে কেন তারা আমাদের স্টার্টআপকে এইচ আর্কিটেকচারের মতো টপ ক্লাস ফার্মের সাথে বেছে নিল। মিয়ং বলে অবভিয়াসলি আমাদের কাজ দেখে, আর আমার এক বন্ধু আমেরিকার গ্রিপে কাজ করে, সে আমাদের কোম্পানিকে রিকমেন্ড করেছে, তাই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর পাঠিয়ে দিতে হবে। তারপর তারা তিনজন বসে ইমেল পড়ে। এখন সিয়ং আর মিয়ং ইংরেজি খুব ভালো জানতো না, তাই তারা বিজনেস রিপ্লাই লিখতে পারছিল না, কিন্তু রিও এসব জানতো। এমনকি ইমেল দেখে সে বলে দেয় যে জেনিফার এটা পাঠিয়েছে, আর সে ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। গ্রিপ গ্লোবাল স্ট্যান্ডার্ডে আছে, তাই তোমাদেরকে স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর দিতে হবে। মিয়ং বলে মিস রিও, আপনি তো আমেরিকায় কাজ করতেন তাই না? আমি আপনার কোম্পানির নাম মনে করতে পারছি না, কি যেন ছিল। রিও বলে যে আমি গ্রিপে কাজ করতাম। মিয়ং তো খুব অবাক হয় আর সে রিওকে রিকোয়েস্ট করে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সিয়ং চায়নি রিও কোনো অস্বস্তির মধ্যে পড়ুক, তাই সে বলে যে রিওকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আজই একটা ভালো কোনো ইংরেজি কোর্সে ভর্তি হব আর তারপর আমি রিপ্লাই করে দেব। রিও বলে হ্যাঁ আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে, কিন্তু মিয়ং তাকে অনেক করে অনুরোধ করে। এখন কি
হেল্প করার। এমনিতেও সে সিয়ংকে সাহায্য করতে চায়, তাই সে রাজি হয়ে যায়। তারপর সে ওই ইমেলে রিপ্লাই দিয়ে দেয়। এরপর ওরা দুজন একসাথে বসে কাজ করছিল আর লিনা ওদের দুজনের উপর নজর রাখছিল, কারণ তার ডাউট হচ্ছিল যে ওদের মধ্যে কিছু চলছে কিনা। মিয়ং তাকে বলে যে এমন কিছু নয়, ওরা জাস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। এদিকে সিয়ং রিওকে জিজ্ঞাসা করে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ তার জন্য রিওকে আবার গ্রিপ কোম্পানির সাথে জড়িত হতে হলো। রিও বলে যে আমি তো চাই না গ্রিপের আর কোনো কাজ করতে। সিয়ং বলে তাহলে তুমি কি এটা আমার জন্য করেছো? রিও বলে হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে সমস্যা পড়তে দেখতে পারি না, তাই আমি হেল্পটা করেছি। তাহলে চলো এখন খেতে যাই, কারণ তুমি সকাল থেকে শুধু একটা স্যান্ডউইচ খেয়ে আছো। কিন্তু সিয়ং বলে যে তার অনেক কাজ আছে এখন, তাই সে যেতে পারবে না। রিও রেগে বলে যে কাজের জন্য খিদের মধ্যে থাকাটা উচিত নয়। সিয়ং বলে যে তোমার কাজ হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। রিও বলে যে আমি এত সহজে এখান থেকে যাচ্ছি না, কারণ আমি অনেকগুলো কমিক্স বুক নিয়ে এসেছি, আমি এগুলো পড়বো আর আমার ড্রিম খুঁজে বের করবো। এটা বলে সে আবার শুরু করে, আচ্ছা আমার কি বাস্কেটবল কোচ হওয়া উচিত? সিয়ং বলে তুমি তো বাস্কেটবলের বড় জানো না, তাহলে বাস্কেটবল কোচ হবে কি করে? ও প্লিজ তুমি আবার শুরু করো না, বাড়ি গিয়ে বিশ্রাম নাও আর আমাকে বিরক্ত করো না। এদিকে সিয়ং এর মা অফিসে যায়, যেখানে ভাইস মিনিস্টার তাকে বলে যে তিনি শীঘ্রই বলে দিবেন যে তার নেক্সট ডিউটি কোথায় পড়তে যাবে। পরের সিনে দেখানো হয় ময়ূম এক দোকানে ড্রিঙ্ক কিনতে আসে, আর ঠিক সেই সময় দানও ঠিক একই ড্রিঙ্কের উপর হাত রাখে যেটা ময়ূম ধরেছিল কেনার জন্য। এখন দুজনেই এখানে একে অপরকে দেখে অবাক হয়। ময়ূম তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে আমার নাম জানলে? দানও বলে যে আমি কোনোভাবে জেনে নিয়েছি, কারণ আমি এত তাড়াতাড়ি কারোর সাহায্য ভুলে যাই না। বাই দ্য ওয়ে তুমি কি এখানেই থাকো? ময়ূম বলে হ্যাঁ। তখন দানও বলে আমি রিসেন্টলি এখানে শিফট করেছি। আচ্ছা ভালো ব্যাপার, এখন থেকে আমাদের দেখা হবে। কিন্তু ওরা দুজনেই তখনও ড্রিঙ্কের ক্যানটা ধরেছিল। তখন ময়ূম তাকে বলে ক্যানটা থেকে হাত সরাও, কারণ এটা আমার ফেভারিট ড্রিঙ্ক আর এটাই লাস্ট ওয়ান ক্যান। দানও এটা তাকে দিবে না বলে, কারণ দানও এই ড্রিঙ্কটা পছন্দ করে। ময়ূম বলে যে আমি আগে এটাতে হাত রেখেছি, তাই এটা আমার। এটা এমন একটা এনার্জেটিক ড্রিঙ্ক যা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আমি গত 20 বছর ধরে এটা খাচ্ছি আর আমি এটা খুব পছন্দ করি, তাই এটা আমার জন্য ছেড়ে দাও। এটার উত্তরে দানও বলে আমি এটা 21 বছর ধরে খাচ্ছি। তাদের মধ্যে এই খুনসুটি গুলো চলছিল, তখনই সিয়ং আর রিও সেখানে আসে, যারা তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে অবাক হয়। দানো সিয়ংকে হাই বলতে হাত উঠাতে যেয়ে ক্যানের ওপর থেকে হাত সরিয়ে নেয় ভুলবশত, তাই ময়ূম ড্রিঙ্কটা পেয়ে যায়। তারপর দানো সিয়ংকে এখানে শিফট করার কথা বলে। তখন আমরা এখানে জানতে পারি যে দানো আসলে একজন নিউজ রিপোর্টার। আসলে সেদিন দানো সিয়ং এর সাথে তার স্টোরি কভার করতে দেখা করেছিল, তাই সিয়ং এর সাথে তার পরিচয় আছে। রিও বলে বাহ, তাহলে তো তুমি সিয়ং আর ময়ূম দুজনকেই চিনো। ময়ূম তাকে বলে এই ড্রিঙ্কটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। দানো বলে যে আমি এটা তোমাকে দেইনি, যখন আমি সিয়ংকে হাই বললাম তখন তুমি সেটা চিনিয়ে নিয়েছো। রিও বলে যে তোমাদের টেস্টের এত মিল। দানো রিওকে দেখে বলে যদিও আমরা প্রথমবারের মতো দেখা করছি, কিন্তু রিও আমি তোমাকে কোথাও যেন একটা দেখেছি, আমার ঠিক এখন মনে পড়ছে না। রিও বলে যে আমি তো গত 10 বছর ধরে করিয়েই ছিলাম না, কিন্তু হয়তো আমি এত সুন্দর তাই হয়তো তোমার এরকমটা লাগছে। তখন সিয়ং তাকে মজা করে বলে যে এটা অন্তত তুমি বলো না রিও, এরকম বললে মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারবে। তাদের ঝগড়া আবার শুরু হওয়ার উপক্রম চলছিল, তার আগেই দানো ক্ষমা চায় যে হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। আচ্ছা তোমরা তিনজন তো চাইল্ডহুড ফ্রেন্ড তাই না? সিয়ং বলে হ্যাঁ এটা বলা যায়, আসলে আমাদের তিনজনের মায়ের স্কুলের ফ্রেন্ড, সেই সূত্রে আমরা তিনজনও ছোটবেলা থেকে ফ্রেন্ড। সিয়ং দানোকে জিজ্ঞাসা করে তুমি আগে কোথায় থাকতে? এখন দানো এই প্রশ্নটা একটু এড়িয়ে যায়, আর সে কিছু কাজ আছে মনে করে হঠাৎ করে সেখান থেকে চলে যায়। দানোর এইভাবে কথাটা এড়িয়ে যাওয়ায় ময়ূমের সন্দেহ হয় তার উপর। সিয়ং ওকে সন্দেহ করতে দেখে বলে এটা ওর পার্সোনাল ব্যাপার, হয়তো সে আমাদের বলতে চায় না। কিন্তু ময়ূম বলে যে এটা আমার কাছে খুব সন্দেহজনক লাগছে। তারপর রিও ময়ূমকে তার টাইম ক্যাপসুল থেকে চিঠি হারানোর কথা বলে। ময়ূম বলে যে আমি কয়েকদিন আগে সেটা বের করে নিয়েছি। রিও তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের চিঠি পড়ে ফেলেছিলে? ময়ূম বলে হ্যাঁ। তারপর রিও ময়ূমকে জিজ্ঞাসা করে এই চিটার সিয়ং এর চিঠিতে কি লিখেছিল? ও তো আমার চিঠি পড়ে নিয়েছে, কিন্তু নিজের চিঠিটা আমাকে পড়তে দেয়নি। এখন ময়ূম তো সেটা পড়ে নিয়েছিল, সে তো সব জানতো যে সেখানে রিওর জন্য সিয়ং এর অনুভূতির ব্যাপারে লেখা ছিল, তাই সিয়ং খুব নার্ভাস হয়ে যায়। এটা দেখে ময়ূম অজুহাত বানিয়ে বলে যে সিয়ং এর চিঠিতে যে কি লেখা ছিল আমি ঠিক মনে করতে পারছি না। তো তারপর সিয়ং একটা ইম্পর্টেন্ট কলের অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ময়ূম সত্যিটা না বলায় সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন ওরা তিনজন ভিডিও কলে সিয়ং এর অফিসে গ্রিপের রিপ্রেজেন্টেটিভ এর সাথে প্রজেক্ট নিয়ে আলোচনা করে।
আর গ্রিপ কোম্পানির কিছু লোক ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করতে কোরিয়ায় আসবে, তাই তারা মিটিং এর তারিখ ঠিক করে। সেদিন সবাই খুব খুশি হয়, আর মিয়ং তো বিশেষভাবে একটু বেশি খুশি হয়। তারা দুজন প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু তাদের ভিডিও কল তখনও ডিসকানেক্ট হয়নি, তাই তখন রিও তাদের কথা শুনতে পারে। এখানে তারা বলছিল যে এটা শুধু ফর্মালিটি মিটিং, কারণ এই কোম্পানিটা একটা স্টার্টআপ, তারা এইচ আর্কিটেকচার ফার্মের সামনে কিছুই না। কিন্তু যেহেতু এটা একটা রিকমেন্ডেশনে ছিল, তাই তাদের সাথে আমাদের দেখা করতে হবে। যাই হোক, আমাদের গিয়ে তাদের রিজেক্টই তো করতে হবে, এতটুকুই। এটা শুনে রিও খুব রেগে যায়। এদিকে আমরা দেখি যে দানো আসলে ময়ূমের বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকে। যখন ময়ূমের মা একটা ভারী বাক্স তুলে তার অফিসে যাচ্ছিল, তখন দানো তাকে সাহায্য করতে আসে, আর সেই ভারী বাক্সটা তুলে তার অফিসে রেখে আসে। ময়ূমের মায়ের সাথে আগে থেকে দানোর দেখা হয়ে গিয়েছে। অন্যদিকে ময়ূম রিসার্চ করে নিশ্চিত হয় যে দানো সত্যি একজন নিউজ রিপোর্টার। ময়ূম সকালে পার্ক থেকে আসছিল, তখন সে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে যে কিছু একটা খুঁজছে। ময়ূম তাকে সাহায্য করতে আসে। বাচ্চা মেয়েটা কি খুঁজছে তা ময়ূম জানতে চাইলে বাচ্চাটা বলে যে সে ক্রপ সার্কেল খুঁজছে, যা আসলে মুভিতে এলিয়েনদের চিহ্ন দেখানোর জন্য ব্যবহার করা হতো। বাচ্চা মেয়েটা বলে যে আমি গতকাল রাতে আকাশে কিছু ঝলমলে দেখেছি, আমি নিশ্চিত এটা ইউএফও ছিল, আমি সেই ঝলমলে জিনিসটা এখানে পড়তে দেখেছি। তখন ময়ূম খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এলিয়েনে বিশ্বাস করো? জানো, আমিও এলিয়েনে বিশ্বাস করি, আমি খুব এক্সাইটেড এটা খুঁজতে। বাচ্চা মেয়েটা এমনকি প্রমাণ দিতেও শুরু করে যে এলিয়েন আছে। তখন ময়ূম বলে, তুমি সত্যি একজন জিনিয়াস, তাই আমিও তোমাকে সাহায্য করব। বাচ্চা মেয়েটা বলে যে আমি একাই পারবো, কারণ আমার বাবা বলেছে কোনো অচেনা মানুষের সাথে কথা বলবে না, তুমি যাও। এটা বলে সে একাই সেটা খুঁজতে শুরু করে। ময়ূম এই ছোট বাচ্চা মেয়েটার কথায় খুব ইমপ্রেস হয়। এদিকে দানো একটা বক্স ময়ূমের মায়ের অফিসে এনে রাখে। তখন রিওর মা সেখানে আসে। ময়ূমের মা তার সাথে দানোর ইন্ট্রো করিয়ে দেয়। তারপর দানো সেখান থেকে চলে যায়। রিওর মায়ের কাছে দানোকে খুব ভালো লাগে, তাই সে ময়ূমের মায়ের কাছে দানোর ব্যাপারে জানতে চায়। ময়ূমের মা বলে যে দানো একজন রিপোর্টার, এছাড়া সে স্ট্রং আর দেখতে ভালো। রিওর মা বলে ছেলেটাকে রিওর সাথে ভালো মানাবে, তাই না? ময়ূমের মা বলে যে এটার কোনো সুযোগ নেই। সে কারণ তাকে বলতে যাবেই তখনই তার ফোনে একটা কল আসে, তাই এখানে সেই কারণটা জানা যায় না। কিন্তু রিওর মায়ের তো দানোকে খুব পছন্দ হয়। এদিকে ময়ূম সসেস খেতে খেতে আসছিল, তখন তার সাথে আবার ওই বাচ্চা মেয়েটির দেখা হয়ে যায়, যে এখনো ক্রপ সার্কেল খুঁজছিল। মেয়েটি খিদে পেয়েছিল, তাই ময়ূম তাকে সসেস অফার করে, কিন্তু মেয়েটি সসেস নিতে চায় না ময়ূমের থেকে, এন্ড বলে যে আমার বাবা আমাকে কোনো অচেনা মানুষের কাছ থেকে কিছু নিতে মানা করেছেন। তারপর ময়ূম তাকে চকলেট দেয়। এটা থেকে তখন মেয়েটি বলে, তুমি আমাকে চকলেট দিয়ে কিডন্যাপ করতে চাও, কিন্তু আমার বাবা আমাকে বলেছে যে অচেনা লোকেরা চকলেট খাইয়ে বাচ্চাদের কিডন্যাপ করে, তাই আমি তোমার ফাঁদে পড়তে যাচ্ছি না, তুমি চলে যাও, না হলে আমি এখনই পুলিশ ডাকবো। এটা বলে সে পুলিশের হেল্পলাইন নাম্বারে ডায়াল করতে যাচ্ছিল। তখন ময়ূম তাকে থামিয়ে দিয়ে বলে, চিন্তা করো না, আমি পুলিশদের সাথেই কাজ করি, আর আমাদের ইমার্জেন্সি নাম্বার হলো 119। তুমি কি ওই অ্যাম্বুলেন্সের মতো ওই গাড়িটা দেখেছো? এটা বলে ময়ূম সাইরেনের আওয়াজ করতে শুরু করে। তখন মেয়েটি বলে, তাহলে তুমি একজন প্যারামেডিক। মেয়েটির সচেতনতা দেখে ময়ূম বেশ ইমপ্রেস হয়। অন্যদিকে রিও সিয়ংকে বাইরে খেতে যেতে বলে, কিন্তু সিয়ং মিটিং এর জন্য প্রেজেন্টেশন তৈরি করতে ব্যস্ত ছিল, তাই সে তাকে একাই খেতে যেতে বলে। তখন সিয়ং এর উপর রিও রাগ করে বলে যে এর কোনো দরকার নেই, ওই ফ্রডদের সাথে কাজ করারও কোনো দরকার নেই। সিয়ং বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? তখন রিও বলে যে তারা আগে থেকেই ঠিক করে রেখেছে যে তারা তোমাদের কোম্পানিকে প্রজেক্ট দেবে না, তারা ইতিমধ্যেই এইচ আর্কিটেকচার ফার্মকে সিলেক্ট করেছে, আর তারা শুধু ফর্মালিটি করার জন্য তোমাদের সাথে দেখা করতে আসছে। হয়তো তারা তোমাদের আইডিয়াও চুরি করতে পারে। কলটা ডিসকানেক্ট হয়নি, তখন আমি তাদের কথোপকথন শুনে ফেলেছি, তাই এর ওপর কোনো ইফোর্ট দেওয়ার দরকার নেই। সিয়ং সব শুনে বলে যে এটা মিয়ংকে বলো না, আর এটা ধরে নাও যে তুমি কিছু শোনোনি। যদিও তুমি তাদের কথোপকথন শুনেছ, কিন্তু অফিসিয়ালি আমাদের জন্য কিছু কনফার্ম হয়নি, তাই আমাকে অফিসিয়ালি কাজ করতে হবে। রিও তাকে বোঝায় যে তুমি ফালতু কাজ করছো, আমরা সবাই জানি তুমি কতটা ক্যাপেবল, আর এই গ্রিপের লোকেরা তোমার প্রেজেন্টেশনের দিকে তাকাবেও না, তাহলে দিনরাত কাজ করার মানেটা কি? সিয়ং তাকে বলে, যত কঠিনই হোক না কেন, আমি আমার কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখি না, আমি সবসময় আমার বেস্ট দিয়েছি, আর আজও দিব। রিও রেগে গিয়ে বলে, কেন তুমি ফালতু জেদ করছো? আমি জানি ওই লোকগুলো কতটা খারাপ, তারা কারোর হার্ডওয়ার্ক দেখে না, তাহলে তুমি কেন অহেতুক এফোর্ট দিচ্ছ?
এর উপর সিয়ং বলে হয়তো তুমি আমাকে চেনো না, আমি আমার বেস্টটা দিব। রিও রাগ করে বলে তাহলে আমিও এসবের বাইরে। আর সে তাকে বলে যে মিস্টার মিয়ং এরও এটা জানার অধিকার আছে। পরের সিনে দেখায় লিনা যায় এক জিমে, যেখানে রিওর ভাই ডং জিন ছিল এক ট্রেনার। লিনাকে দেখে সে আগে ডিসকারেজ করতে শুরু করে। সে তাকে বলে যে এই জিম একটুও ভালো না, এমনকি বসের কথা অভিযোগ করে। লিনা তার কথা তেমন মনোযোগ দেয় না। তখন ডং জিনের বস তার পিছনে এসে দাঁড়ায় আর লিনাকে সাইন আপ করার জন্য অফিসের ভিতরে নিয়ে যায়। তারপর ময়ম রিওকে সেই বাচ্চা মেয়েটির কথা বলে, কিন্তু সে তার নাম বা ঠিকানা জিজ্ঞাসা করতে ভুলে যায়। তাই সে একটু খারাপ বোধ করছিল, কারণ সে তার সাথে আবার দেখা করতে চায়। তারপর ওরা ডিনার করে হাঁটতে যাওয়ার কথা বলে। ময়ম সিয়ংকে ডাকতে চায়, কিন্তু রিও বলে যে সিয়ং যদি আসে তাহলে আমি তোমাদের সাথে যাব না। ময়ম বুঝে যায় যে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়েছে। এদিকে অফিসে মিয়ং পুরো দমে কাজ করছিল। সে প্রেজেন্টেশন আপগ্রেড করার জন্য খুব ভালো ভালো আইডিয়া দেয়, যা সত্যি খুব ইউনিক ছিল। আর সে নিশ্চিত ছিল যে গ্রিপ তার কোম্পানিকে বেছে নেবে। এখন এখানে সিয়ং তার জন্য একটু খারাপ বোধ করে, কারণ যদি রিও যা বলেছে সেটা সত্যি হয় তাহলে মিয়ং এরও অনেক খারাপ লাগবে আর তার সব পরিশ্রমও বৃথা যাবে। কিন্তু সিয়ং এখনো তাকে নিরুৎসাহিত করে না, তাই সে তাকে কিছু বলে না আর কাজ চালিয়ে যায়। পরের দিন ময়ম কনভিনিয়েন্স স্টোরে যায়, যেখানে সে যায় টফি কিনতে, কিন্তু আবার দানো আর মরিয়ম একই সাথে ওই একই টফিটাতে হাত দেয়। তাই এবার তারা দুজন একে অপরকে টেস্ট করতে থাকে। ময়ম বলে ওই রিপোর্টার তুমি আবার। দানো বলে আমাদের টেস্ট কিভাবে এত মিলে যায়। ময়ম বলে এবার আমি নিশ্চিতভাবে আগে এটার উপর হাত রেখেছি, তাই আমাকে এই টফিটা দিয়ে দাও, কারণ এটা খুব রেয়ার আর শুধু আমি এটা খাই। এমনকি এই দোকানও শুধু আমার জন্য এই ফ্লেভারের টফি আনে। দানো বলে তাহলে তো আজ থেকে ডিমান্ডও বাড়বে। কিন্তু তখন এক পার্ট টাইমার এই ফ্লেভারের টফির বাক্স নিয়ে আসে, যেখান থেকে তারা দুজনে টফি কিনে বেরিয়ে আসে। যাই হোক, দানো তার গাড়িতে লিফট দেওয়ার কথা বলে ময়মকে, কিন্তু ময়ম তাকে মানা করে দেয়। তারপর সে লক্ষ্য করে যে এই গাড়ি সে একই ম্যাট ফ্ল্যাটের, যে ট্রাফিক ক্লিয়ার করতে সাহায্য করেছিল তাদেরকে। যদিও তখন সে তার উপর ইমপ্রেস হয়েছিল, কিন্তু দানোর উপর এখন তার রাগ হয়, কারণ বারবার দানো এসে তার প্রিয় জিনিসগুলো কেড়ে নেয়। দানো বাড়ি এসে তার জিনিসপত্র আনপ্যাক করতে শুরু করে, যেখানে সে একটি ক্যামেরা পায়। ক্যামেরার মেমোরি কার্ডে সে 2007 সাল এবং 2008 সালের অলিম্পিক সিলেকশনের ম্যাচের ভিডিও আর ছবি পায়, যেখানে ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের ছবিও ছিল, যেটা সিয়ং জিতেছিল। সেই ম্যাচের সময় দানো সিয়ং এর অনেক ছবি তুলেছিল। এই ছবিগুলোর মধ্যে সিয়ং আর রিওরও একসাথে একটা ছবি ছিল। আর এইখানে দানোর প্রথমবার সিয়ং এর সাথে রিওকে দেখে, তাই রিওকে তার চেনা চেনা লাগছিল। এদিকে সিয়ং মিটিং এর জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে রিওর দেওয়া গাছটায় পানি দিয়ে যায়। তখন দানো তাকে একটা ছবি পাঠায়, যেটা সিয়ং আর রিওর ছিল। মিটিং এ যাওয়ার টাইম হয়ে যায়। মিয়ং সিয়ংকে রিওর ব্যাপারে জিজ্ঞাসা করে যে রিও কই। সিয়ং বলে রিও আসতে পারবে না আজ, কিন্তু অফিস থেকে বের হতেই তারা রিওকে সামনে দেখে। রিও তাদের সাথে মিটিং এর জায়গায় যায়। সিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি তো আসতে যাচ্ছিলেন না তাই না? রিও বলে হ্যাঁ এসেছি, কারণ তোমার জন্য আমার টেনশন হচ্ছিল। এরপর গ্রিপের লোকেরা ইংলিশে কথা বলবে, যা হয়তো তোমার মাথার উপর দিয়ে যাবে। ইভেন ওরা যদি তোমাকে ইংলিশে গালাগালো করে তাহলে তো তুমি কিছুই বুঝতে পারবে না। সেই কারণে আমি এখানে এসেছি, অন্তত আমি ওদের ভাষাতে তোমার হয়ে গালি তো দিতে পারবো। সিয়ং বলে হ্যাঁ তুমি গালাগাল দিতে এক্সপার্ট। আর এভাবে দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর গ্রিপ থেকে লোকেরা চলে আসে। তাদের একজনের নাম ছিল ক্রিস। সে গ্রিপের চিফ প্রোডাকশন ডিজাইনার। রিও তার সাথে একসময় কাজ করেছিল, কিন্তু তাকে দেখে রিওকে খুশি মনে হচ্ছে না। এমনকি মিটিং এও সে চুপ করে থাকে। কিন্তু ক্রিস রিওকে খুব বেশি প্রশংসা করতে শুরু করে। সে বলতে থাকে রিও ছিল আমাদের অফিসের সেরা এমপ্লয়ি, সে একাই অনেকের কাজ করে ফেলতো। কিন্তু জানি না কি হলো, হঠাৎ একদিন সে বলল যে সে কোরিয়ায় চলে যাচ্ছে আর ফিরে আসবে না। এই জন্য আমরা সবাই একটু হতাশ হয়েছিলাম, কিন্তু তাকে আবার দেখে আমরা অনেক ইমপ্রেসড। ক্রিসের পাশে বসে থাকা মেয়েটা ছিল জেনিফার, যে ছিল তাদের লিডার। তার সাথে আরো দুজন কর্মী এসেছিল। ওরা আসলে একই টিমে কাজ করত, যেখানে তিনজন সবসময় রিওকে দিয়ে তাদের সব কাজ করাতো। রিওকে ভুয়া বন্ধু হিসেবে পরিচয় দিত, আর তার সরলতার সুযোগ নিয়ে এই তিনজন সবসময় তাকে দিয়ে তাদের সব কাজ করাতো। কিন্তু একদিন রিও এই তিনজনের কথা শুনে ফেলে, যেখানে এই তিনজন রিওকে নিয়ে মজা করছিল, কারণ সে খুব সহজে তাদের কথায় বিশ্বাস করত। আর এই লোকেরা সবসময় তাকেই দিয়ে তাদের কাজ করাতো, আর রিওকে কাজ দিয়ে তারা নিজেরা পার্টি করতে যেত। রিওর বারবার এসব কথা মনে পড়ছিল, তাই তার সেখানে ভালো লাগছিল না। এই জন্য সে ওয়াশরুমের অজুহাতে সেখান থেকে বের হয়ে আসে। এরপর এখানে প্রেজেন্টেশনটাও শেষ হয়। জেনিফার ক্রিসের সাথে কথা বলতে বাইরে আসে। এখানে জেনিফার কাছে তাদের প্রপোজালটা খুবই পছন্দ হয়, যা এইচ আর্কিটেকচার ফার্মের থেকেও বেশি ভালো ছিল। কিন্তু ক্রিস বলে এই লোকেরা তো নতুন, এদের উপর কোনো ভরসা নেই। এই জন্য যেমন আমরা ঠিক করেছি এই প্রজেক্টটা এইচ আর্কিটেকচার ফার্মকে দেওয়া উচিত। এরপর জেনিফার মিটিং রুমের ভেতরে চলে যায়।
রিও তখন এই দুইজনের কথা শুনে ফেলেছিল। ক্রিস রিওকে দেখে আবার তাকে বিরক্ত করতে শুরু করে। আর এখানে ক্রিসের কথা শুনে আমরা জানতে পারি যে 3 বছর আগে রিওর সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে রিও খুব রেগে যায়। কিন্তু ক্রিস তাকে ম্যানিপুলেট করে আর বলে, তুমি কি ছিলে আমরা জানি, স্মার্ট, সময়নিষ্ঠ, তুমি এআই থেকে কম ছিলে না, তুমি কেন আমাদের ছেড়ে এখানে চলে এলে? এই জন্য আমার খুব খারাপ লেগেছিল। সে তাকে নানাভাবে টিজ করতে থাকে, যেটা সিয়ং দেখে ফেলে। সে রেগে গিয়ে ক্রিসের কলার ধরে তাকে মারতে যায়। তখন ক্রিস তাকে হুমকি দিতে শুরু করে যে তুমি জানো না তুমি কার কলার ধরেছো, আমি চাইলে তোমার কোম্পানি এখনই ডুবে দিতে পারি। তখন রিও তাকে বাঁচাতে আসে, কিন্তু ক্রিস তাকে গাল দিচ্ছিল, যেটা শুনে সিয়ং আরো বেশি রেগে যায়। তখন রিও তাকে চুপ করিয়ে দিয়ে ক্রিসের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে সবকিছু আমার কারণে হয়েছে, এই জন্য আমি তাদের কোম্পানি ছেড়ে চলে যাচ্ছি। যা কিছু বলতে চাও আমাকে বলো, তাদের কোম্পানিকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। কিন্তু এই বোকা ক্রিস তো অনবরত তাদের অপমান করতেই থাকে। এমনকি রিওকেও বলে তার কাছে ক্ষমা চাইতে। সে বলে আমাকে প্লিজ বলো, তাহলে আমি তোমাকে ক্ষমা করার কথা ভাববো। কিন্তু এখন রিও রেগে যায় আর তাকে একটা কিক মারে, কিছু চড় থাপ্পড়ও মারে, আর বলে প্রথম চড়টা আমার ফ্রেন্ডকে অপমান করার জন্য, আর দ্বিতীয় চড়টা একজন প্রাক্তন সহকর্মী হিসেবে। তোমার মতো চরিত্রহীন আর নির্লজ্জ মানুষকে আমার আরো আগে এই চড়টা মারা উচিত ছিল। রিওর হাতে এভাবে মার খেয়ে ক্রিস তখন ভয় পেয়ে চুপ হয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগে রিও বলে, মনে রেখো যদি তুমি ওদের কোম্পানির সাথে কিছু করো তাহলে আমি তোমাকে দেখে নেব। তোমার সব কুকীর্তির প্রমাণ খুঁজে পেতে আমার একটু টাইম লাগবে না। আমি চাইলে যে কোনো সময় তোমার বিরুদ্ধে সব প্রমাণ পাঠাতে পারি, তাই এটা মনে রেখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিয়ং ওর সাথে কথা বলতে যায়, কিন্তু রিও বলে যে সে কিছুক্ষণ একা থাকতে চায়। কিন্তু সিয়ং ওকে একা ছেড়ে দেয় না, ওর পিছু পিছু আসে। হিলের কারণে রিওর পায়ে ব্যথা হচ্ছিল, এই জন্য সিয়ং তার জন্য একটা স্লিপার নিয়ে আসে। এরপর রিও সিয়ংকে ক্রিস আর ক্রিসের গ্যাং এর সম্পর্কে বলে, আর বলে হয়তো এটা আমার ভুল ছিল, এর জন্য আমি কোম্পানি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। সিয়ং বলে এখানে তোমার কোনো ভুল ছিল না, তারা তোমার সাথে যা করেছে সেটা একটা হ্যারাসমেন্ট, তুমি শুধু তাদের বন্ধুর মতো কাজ করতে চেয়েছিলে, তাই নিজেকে দোষ দিও না। রিও এখনো স্যাড হয়েছিল, তাই সিয়ং তাকে নিয়ে যায় কার্স ভ্যালিতে, যেখানে বিশ্বাস করা হয় তুমি যদি তালায় মন থেকে কিছু লিখো তাহলে সেটা সত্যি হয়ে যায়। এই জন্য সিয়ং একটি তালা নেয় আর ক্রিসকে নিয়ে লেখা শুরু করে। ক্রিস আর তারা গ্যাং এর সাথে খারাপ কিছু ঘটুক এই নিয়ে। কিছুক্ষণ পর রিও তার সাথে এসে যোগ দেয় আর দুজন মিলে তাদের সম্পর্কে খুব খারাপ খারাপ কার্স লেখে। রিওরও এটা ভালো লাগে। রিও বলে সে অনেক কে পপ আর কে ড্রামা দেখেছে, কিন্তু এখন সে কে সুপারস্টিশন সম্পর্কে জানলো। দুজনেই অনেকটা বেটার ফিল করে। রিও সিয়ংকে বলে আজ তুমি আমাকে ইমপ্রেস করেছো। সিয়ং বলে ও হ্যালো, এখন এটা বলো না যে তুমি আমাকে পছন্দ করো, না হলে আমিও তোমাকে কার্স দিয়ে দিব। রিও বলে বাজে কথা বলা বন্ধ করো, আর বলে তুমি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছো সবকিছু আমাকে ইমপ্রেস করেছে, এজন্য আমি ঠিক করেছি আমিও আমার স্বপ্ন খুঁজে বের করব। এরপর সিয়ং এর ফোনে মিয়ং এর কল আসে। মিয়ং তাকে একটা ভালো খবর দেয় যে আমরা গ্রিপের প্রজেক্টটা পেয়ে গিয়েছি, কিন্তু এই ব্রাঞ্চ অফিস থেকে নয়, বরং গ্রিপের একটা ফ্ল্যাগশিপ স্টোর থেকে, যা এর থেকেও অনেক বড় প্রজেক্ট। সিয়ং বুঝতে পারছিল না যেটা কিভাবে সম্ভব হলো। তখন মিয়ং তাকে বলে জেনিফারের কাছে আমাদের প্রেজেন্টেশনটা খুবই পছন্দ হয়েছে, আর রিওকে ওই ভালো খবরটা জানিয়ে দাও যে ক্রিসকেও কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ক্রিসকে মারা হয়েছিল তখন সে মিটিং রুমে এসে মিয়ংকে হুমকি ধুমকি দিয়ে বলছিল যে তাকে অপমান করার শাস্তি সে তাদেরকে দিবে, কিন্তু মিয়ং এই সবকিছু রেকর্ড করে রেখেছিল। এখানে আরেকটি বড় ব্যাপার জানা যায় যে মিয়ং ছিল গ্রিপের ভাইস প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম ফ্রেন্ড, কারণ তাদের একটি কমন ইন্টারেস্ট ছিল, তাই তারা একে অপরকে ফলো করত, যার ফলে তারা ইনবক্সে অনেক কথাও বলতো, আর এভাবে তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর মিয়ং জানতে পারে যে যার সাথে সে চ্যাট করছিল সে গ্রিপের ভাইস প্রেসিডেন্ট, আর মিয়ং তাকে ক্রিসের এসব রেকর্ডিং পাঠিয়ে দেয়, যার কারণে ক্রিসকে গ্রিপ থেকে বরখাস্ত করা হয়, আর এখন সে তো আর কিছুই করতে পারবে না। সিয়ং রিওকে দুটি ভালো খবরই বলে। রিও অবাক হয়ে যায় আর খুব খুশিও হয়। সে খুশিতে সিয়ংকে জড়িয়ে ধরে। তখন আমাদেরকে 2007 সালের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুইমিং ন্যাশনালের দিন, যেদিন রিও একাই সিয়ংকে উৎসাহ দিতে এসেছিল। সেদিন তার পরীক্ষা ছিল। সিয়ং এই বিষয়ে রিওকে জিজ্ঞাসা করলে রিও বলে যে এটা কোনো বড় ব্যাপার নয়, এক্সামের থেকেও তোমার ম্যাথসটা ইম্পর্টেন্ট ছিল। সিয়ং তাকে ধন্যবাদ হিসেবে একটি ফোন গিফট করতে চায়, কিন্তু রিও বলে তার
কোনো দরকার নেই। তাই সিয়ং তাকে তার মেডেলটাই পরিয়ে দেয়। আর সেই সময় দানও তাদের এই ছবিটা তোলে। তারা দুজনে খুব খুশি হয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখন এখানে সিয়ং এর ভয়েস ওভারে শোনা যায় যেটা সে টাইম ক্যাপসুলের চিঠিতে লিখেছিল। সে চিঠিতে লিখেছিল যে আমার ফাইনাল ম্যাচে আমার মা বাবা কেউই আমাকে উৎসাহ দিতে আসেনি, কিন্তু রিও তার পরীক্ষা থাকা সত্ত্বেও আমাকে চিয়ার করতে এসেছিল। তখন আমি বুঝতে পারি যে আমি রিওকে কতটা পছন্দ করি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এমন কোনো মুহূর্ত ছিল না যে আমি ওকে পছন্দ করিনি, কিন্তু আমি কোনোদিন আমার অনুভূতির কথা ওকে বলতে সাহস পাইনি। আমি ভয় পেতাম যে আমি আমার অনুভূতির কথা বললে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই এখন নয়, যখন আমরা দুজনে বিষয় ঘরে থাকবো তখন আমি ওকে আমার অনুভূতির কথা বলে দিব। কিন্তু যখন তারা দুজনে বিষয় ঘরে আসে তখন রিও আমেরিকায় চলে গিয়েছিল তার পড়াশোনার জন্য। সিয়ং রিওর সাথে দেখা করতে একবার আমেরিকা এসেছিল। দিন থেকে রাত পর্যন্ত রিওর সাথে অনেক কথা বলে। রিও তাকে বলতো যে সে এখানে কতটা একলা, তার এখানে কোনো বন্ধু নেই। সিয়ং তাকে তার মায়ের পাঠানো সবকিছু দেয়। শেষে সে তার সব থেকে প্রিয় কমিক্স বুকগুলো দেয়, যেটা পেয়ে রিও খুব খুশি হয়। সে আবেগপ্রবণ হয়ে যায় আর বলে তুমি তো সেরা। এটা বলে এসে সিয়ংকে জড়িয়ে ধরে আর একটু কাঁদতেও শুরু করে, কারণ রিও সিয়ংকে খুব মিস করেছিল। আর তখন এসে সিয়ং এর ক্লোজে আসে। এতে সিয়ং এর হার্টবিট বেড়ে যায়, কিন্তু রিও তো তখন তার কাঁধে ঘুমিয়ে পড়ে। এই সাথে বর্তমান দৃশ্য দেখানো হয় যেখানে রিও সিয়ংকে জড়িয়ে ধরায় আবার সিয়ং এর হার্টবিট বেড়ে যেতে শুরু করে। আর এখানে এপিসোড 4 শেষ হয়।